Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, thank you. How about you? Alhamdulillah, I'm also fine. Let's go to our today's slide. Let's see what we are going to learn. Can you see my screen? Yes, miss. Yes. Okay. So today আমরা লাস্ট ক্লাসে অ্যাডজেক্টিভ পড়েছিলাম, সবার মনে আছে না? তো এখন অ্যাডজেক্টিভটা সবাই রিভিশন করবে। আফটার ইউ ডান উইথ ইউর রিভিশন, আই এম গোইং টু গিভ ইউ ওয়ান টপিক টু ওয়ান পারসন, রাইট অ্যাবাউট ইট। ওকে, সবাই সবগুলো আটটা যে পার্ট আছে বা আটটা যে টাইপস আছে সেই আটটা টাইপস এখন পড়বো, পড়ে আমি যাকে যে টপিক দেবো সেটা সম্পর্কে সে লিখবে। 5 মিনিটস টাইম রিভিশনের জন্য। Miss, কি? will we just read? ইউ উইল জাস্ট হ্যাভ এ কুইক রিভিশন অফ দ্য টপিক, ঠিক আছে? Okay, miss. তোমরা এখন রিভিশন করো, তারপর কি করতে হবে প্লিজ বলছি।
Miss done. ওকে, আবিরের রিভিশন ডান, বাকিরা? ওহি অ্যান্ড আছরার রিভিশন শেষ হয়েছে? ওহি অ্যান্ড আছরা, ইউ হ্যাভ টু রেসপন্স। মিস যখন কিছু জিজ্ঞেস করছি। Yes, ma'am. ওকে, তাহলে সবার রিভিশন ডান। আমি হচ্ছে তোমাদের টপিক দিয়ে দিব, পার পার্সন টু টপিকস। এই টপিক নিয়ে তোমরা হচ্ছে ফার্স্ট অফ অল ডেফিনেশন লিখবে। এখন ডেফিনেশন তুমি বাংলা ইউজ করতে পারো। আমরা যেমন অ্যাডজেক্টিভ কাকে বলে লেখার সময় যদি লিখি যে কোনো বস্তুর বা ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। অথবা এখানে ফুড ইংলিশ যেটা আছে সেটাও লিখতে পারি সেম ভাবে। তুমি ভিতরের যে টপিক গুলো আছে এগুলোর মধ্যে ফুড ইংলিশে লিখতে পারো, বা তুমি বাংলা ইউজ করে আমাকে বুঝিয়ে লিখতে পারো, ইটস ইউর চয়েস। সাথে হচ্ছে এক্সাম্পল যাবে, তাহলে ডেফিনেশন আর এক্সাম্পল। পার পার্সন টু টপিকস। আমি এখন টপিক গুলো সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আবিরের, যেহেতু সবার আগে শেষ হয়েছে, আবিরের টপিক আমি দিয়ে দিচ্ছি। and let me remove the slides. Okay, আবির, your two topics are descriptive adjective আর হচ্ছে numeral adjective. Get it আবির? ডেসক্রিপটিভ আর হচ্ছে নিউমারাল। তারপর ওহির টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউটিভ। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ। অ্যান্ড আসার টপিক হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে পজেসিভ। লিখেন। মিস, জি, আবির বলো। এগুলোর কি কি লিখবো? তো সেটা কই? তুমি আগে বললাম। তোমার হচ্ছে এগুলোর ডেফিনেশন ইন ইংলিশ অর ইন বাংলা, তোমার ইচ্ছা। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তুমি লিখতে পারো, সাথে এক্সাম্পল। ওকে, মানে পুরোটা কই? যা পড়েছো ওটাই লিখতে দিয়েছি।
Miss done. Okay, Abir is done. Abir, do one thing. Take a picture of your copy and send it to the chat box. Miss done. Okay, coming. সবাই হচ্ছে যার যার Miss খাতার done. Okay, Miss. চ্যাট বক্সে পাঠিয়ে দাও। Miss, tell me how to do. I have installed the app. Are you doing the class from your laptop? No, Miss computer. From your mobile? যদি Yes, মোবাইল Miss. থেকে করো তাহলে মোবাইলে দেখো একটা প্লাস অপশন আছে। জুম অ্যাপটার ভিতরে একটা প্লাস অপশন পাবে, ওইখানে ক্লিক করো। ক্লিক করার পর ফটোস আসবে, ফটোসে দেখো ফোনের সব ছবি দেখা যায়। তাহলে আগে ফোনে একটা ছবি ক্লিক করে নাও খাতায়। দিস ওয়ে ইউ ক্যান শেয়ার মি ইয়োর Miss. অ্যানি পিকচার্স। Eh, Miss. Give me some minute. ওকে। Okay, Asra has sent me the picture. Let me check it. Miss, where is the plus option? দেখতে পাচ্ছ না? No, Miss. আ আ আ ওখানে তো প্লাস একটা অপশন থাকার কথা। ওখানে ক্লিক করলেই তোমার ফটোজ এর অপশন দিবে। ওকে, লেট মি চেক দ্য আসরাস অ্যান্সার। আসরা, রিড ইট বাবা। খাতা থেকে পড়ো তো কি কি লিখেছো। Interrogatives বলো। include and whose asks a question. They come right before a noun and pronoun. Possessive adjective with positives to express on possesses things. Possesses things. This is this is used in front of a noun. Example, my or etc. মাই, Thank ওন, আওয়ার। ওকে আসরা, গুড। ঠিক আছে, ওভারঅল অল ওকে, বাট সেন্টেন্স গুলো একটু একটু ভুল গিয়েছে। তুমি যদি আবার একটু রিভিশন করো পজেসিভ আর হচ্ছে ইন্টারোগেটিভটা, তাহলে তোমার ভুলগুলো আইডেন্টিফাই হয়ে যাবে। ঠিক আছে, একটু পড়ো তাহলে আবার। এখন আমি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, বলো কি কি লিখেছেন। বহি লেখা শেষ করে খাতার একটা পিকচার দাও চ্যাট বক্সে। Destructive, আবির বলো। destructive
adjective. Descriptive adjectives express the attribute or quality of a Attribute or person, quality. quality of a person or thing. Will Example, example beautiful, large, big, small, etc. Numeral adjective. Adjectives of number or numeral. Adjectives show persons how or many things. persons? How many persons or things are meant? This adjective res- re- Numeral represent represents numeral value. rem- represent value 8 few 9 second sun. ওকে, আবির অলসো ভেরি গুড। আবির একদম কোনো ভুল টুল করেনি, হুবহু লিখেছে মোটামুটি। এখন চলে যাচ্ছি ওহির কাছে। ওহি, স্টার্ট। Demonstrative adjective point to which noun and pronoun who are speaking about the English language has four demonstrative adjectives. These that look that but তারপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। adjective for every motive. ম্যাম আমি এটা পারিনি। আচ্ছা, তাহলে এটা একটু এখন করে ফেলো। ওকে ম্যাম। চলে যাচ্ছি আমাদের নেক্সট পড়াতে। যার টুকটাক ভুল হয়েছে ওটা হচ্ছে তোমরা একটু পড়লে অল ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছু নেই, পড়া ভালো মতো হয়েছে সবার। এখন চলে যাচ্ছি আমাদের নিউ একটা টপিকে। আমরা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তিনটা পার্ট শেষ করেছি। এখন চলে যাবো আমাদের 4 নাম্বার পার্ট, এন্ড দ্যাট ইজ ভার্ব। তাহলে ভার্ব জিনিসটা কি, এটা অলরেডি আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে। আমরা হচ্ছে অ্যালফাবেট স্টোরি যখন পড়েছিলাম তখন ওখানে ভার্ব নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল ভার্ব হচ্ছে কাজ। ভার্বের বাংলায় হচ্ছে কাজ। তাহলে যে কোনো ধরনের কাজকেই আমরা ভার্ব বলে থাকি। এখন এটার ইংলিশ ডিসক্রিপশন অথবা ডেফিনেশন যদি বলো, দেখো এখানে কি বলেছে, ডিসক্রাইবস অ্যান অ্যাকশন। অ্যাকশনের বাংলায় হচ্ছে কাজ, অর স্টেট অফ বিং, অথবা কোন একটা অবস্থা। তার মানে যে কোনো একটা কাজ অথবা কোনো একটা অবস্থা নিয়ে যখন আলোচনা করা হয় বা যেই ওয়ার্ডটা দ্বারা প্রকাশ করা হয় সেই ওয়ার্ডটাকেই তোমার ভার্ব বলা হয়। এটা কিন্তু তোমার একটা সংজ্ঞা ভার্বের। এখন ভার্বের টাইপস নিয়ে যদি আমি কথা বলি, তোমার ভার্বের টাইপস অনেক রকম আছে। ভার্বকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো, ভার্বকে তুমি 3 ভাগে ভাগ করতে পারো, ভার্ব সামটাইমস বি 5 টাইপস, ক্যান বি 6 টাইপস, ইট ডিপেন্ডস যে অ্যাকচুয়ালি আমি কোন ভার্ব গুলো নিয়ে কথা বলতেছি। আজকে যে ভার্ব গুলো এখানে দেখতে পাচ্ছ, এটা তোমার এভাবে বলবো না যে ভার্ব 6 প্রকার, আমি ওভাবে এটা পড়াবো না। তোমাদের এখানে 2 প্রকার 2 প্রকার করে আমি মেইন মেইন 2টার পার্ট রেখেছি, যেটা বেশিরভাগ বইয়ে দেওয়া থাকে। আর বাকিগুলো হচ্ছে ওভারঅল তুমি পাবে, তুমি যখন লিখতে যাবে একটা সেন্টেন্সে এই ভার্ব গুলো পাবা। এগুলো কি নামে ডাকা হয় সেটা তোমার শিখতে হবে। তারপর তুমি যখন বইয়ের প্যাসেজ পড়ছো বা কিছু একটা পড়ছো, ওইখানেও এই ভার্ব গুলো প্রচুর পরিমাণে থাকে, যার কারণে এগুলো নিয়ে আজকে আলোচনা করা। তাহলে আমরা একদম শুরুতে চলে যাই, ওই যে আমরা সংজ্ঞাটা পড়েছি না, ডিসক্রাইবস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। তাহলে এখানে হচ্ছে তোমার একটা অ্যাকশন বা কাজ বলা হয়। তাহলে
এই যে এই ওয়ার্ডটা দিয়ে তোমার একদম ভার্বের একটা নাম করে দিয়েছে, টাইপ করে দিয়েছে, সেটাকে অ্যাকশন ভার্বস বলা হয়। তাহলে তুমি যে কোনো ধরনের কাজ করো, সেটা হতে পারে তুমি ফিজিক্যালি কাজ করতেছো, তোমার পুরো বডি ইনভলভ আছে, অথবা তোমার মেন্টাল এখানে স্টেট জিনিসটা ইনভলভ আছে, তুমি মাথা দিয়ে ব্রেইন দিয়ে অথবা সামটাইমস মাইন্ড মন দিয়ে জিনিসটা করছো, তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্ব। মানে তুমি ফুল বডি তোমার যখনই ইনভলভ থাকবে কোনো একটা কিছু করার মধ্যে, সেটা হয়ে যাবে আমাদের অ্যাকশন ভার্ব। তাহলে এক্সপ্রেস ফিজিক্যাল আর মেন্টাল অ্যাকশন, ফিজিক্যালও হতে পারে মেন্টালও হতে পারে, ইট ডিপেন্ডস তুমি কোন ওয়ার্ডটা ইউজ করছো বা কোন ভার্বটা আনছো। তাহলে এক্সাম্পল চলে যাই। এক্সাম্পল হচ্ছে রান। তাহলে এই যে দেখো দ্য গার্ল ইজ রানিং, তাহলে এই যে রান ওয়ার্ডটার মধ্যে তোমার ফুল বডি ইনভলভ থাকে না, পুরো শরীর দিয়ে হাত পা সবকিছু দিয়ে কিন্তু ছেড়ে একটা দৌড় দিতে হয়। তাহলে রান হয়ে গিয়েছে আমাদের অ্যাকশন ভার্ব, কারণ এটা ফিজিক্যাল একটা অ্যাকশন হয়ে গিয়েছে। ইট তোমার হ্যান্ড, তোমার মাউথ, দেন তোমার এখানে ডাইজেশনের ব্যাপার আছে, তোমার পেটের কাজ আছে, অনেক কিছু কাজ আছে। তাহলে এখানেও তোমার ফিজিক্যাল অ্যাকশন হয়ে যাচ্ছে। তারপর থিঙ্ক, থিঙ্ক জিনিসটা কি দিয়ে হয়? ব্রেইন দিয়ে হচ্ছে, তাহলে এটা তোমার মেন্টাল অ্যাকশন, তুমি চিন্তা করছো। রাইট, এখানে দেখো একটা তো হাত দিয়ে লিখতেছে, বাট হাত দিয়ে লেখার সাথে সাথে তুমি কিন্তু চিন্তা করে পরে লিখতে হচ্ছে। তুমি যদি চিন্তা বা অ্যান্সার না জানো তুমি লিখতে পারবে না। তাহলে এখানে ফিজিক্যাল প্লাস মেন্টাল অ্যাকশন। তারপর হচ্ছে ড্যান্স। ড্যান্স বা ডান্স, এখানে তুমি ফুল বডি ইনভলভ করে তুমি মুভমেন্ট করে করে তারপর হচ্ছে কাজটা করো, তাহলে এটা হয়ে গিয়েছে পুরো ফিজিক্যাল একটা অ্যাকশন। দেন জাম্প, মেইনলি হচ্ছে তোমার এখানে পায়ের কাজ, লেগ ওয়ার্ক, তারপরেও তোমার বডি কিন্তু এখানে মুভ করতেছে, তাহলে এটাও আমার ফিজিক্যাল অ্যাকশনের আন্ডারে পড়তেছে। তাহলে অ্যাকশন ভার্ব একদম ইজি না সবার জন্য? তাহলে আমি নেক্সট ভার্বে চলে যাচ্ছি। এখন আমরা কথা বলবো হচ্ছে ভার্ব, যে বললাম ভার্ব দুই প্রকার হয়, তিন প্রকার হয়, মাঝে মাঝে পাঁচ প্রকার হয়। এখন আমি দুই প্রকার ভার্ব নিয়ে কথা বলবো, এটাকে তোমার ভাগ করে লেখা হয় অনেক, এটা হচ্ছে বেশিরভাগ বই দেওয়া আছে যে দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব জিনিসটাকে আগে একটু বোঝার চেষ্টা করি। দিস verbs transfer the action from the subject to the object। তাহলে এখানে কি বলতেছে যে তুমি যে কাজ করতেছো, তোমার এই কাজটা তোমার সাবজেক্টের সাথে সাথে একটা অবজেক্টের দ্বারাও প্রকাশ করতে হবে। ধরো তুমি এমন কিছু একটা করতেছো যেটা ফুলফিল করার জন্য বা এটার অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য একটা অবজেক্ট অবশ্যই লাগবে, অবজেক্ট ছাড়া সেই সেন্টেন্সটা পরিপূর্ণ বা অর্থপূর্ণ হবে না। তাহলে এক্সাম্পল যদি দেখো তাহলে একটু ক্লিয়ার হবে। আই রিড আ বুক, এখানে বলতেছি তুমি একটি বই পড়ো, বা আমি একটি বই পড়ি, আই যেহেতু আছে। তাহলে আমি যদি বলি রিড ইজ এ ট্রানজিটিভ ভার্ব, কেন বলবো? কারণ আমি যখন আই রিড দিয়ে সেন্টেন্স শেষ করতে চাই, আই রিড আমি পড়ি, তখন কিন্তু সেন্টেন্স ফুলফিল হয় না। কেন হয় না? আমি পড়ির পর একটা কোশ্চেন মাথায় আসে, কি পড়ি? কারণ অবভিয়াসলি রিডের জন্য আমার একটা অবজেক্ট থাকতে হবে, আমি কিছু একটা পড়তে হবে, সেটা হতে পারে আমার বই, হতে পারে কোন একটা স্লাইড, হতে পারে কোন একটা ফাইল, হতে পারে, ডিপেন্ডস। তাহলে এই যে একটা সেন্টেন্সের অর্থ বা ভার্বের কাজ পরিপূর্ণ হওয়ার জন্য আমার একটা অবজেক্ট লাগতেছে, যার কারণে এইসব ভার্বকে আমি ট্রানজিটিভ ভার্ব বলতেছি। এখানে একটা এক্সাম্পলের মধ্যে আমি কি পেলাম? রিড ইজ এ ট্রানজিটিভ ভার্ব, আর বুক হচ্ছে এটার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বুকটা ছাড়া আমার রিডের ফুল মিনিং কিন্তু আসতেছিল না, একটা কোশ্চেন থেকে যাচ্ছিল যে আসলে কি পড়ি। তাহলে ট্রানজিটিভ ভার্ব জিনিসটা আমি আবার বলছি, ট্রানজিটিভ ভার্ব ইজ দ্য ভার্বস হু নিড অবজেক্টস টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাংলায় বললে এইসব ভার্ব হচ্ছে তোমার অবজেক্ট ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, অথবা এইসব ভার্ব তোমার অলওয়েজ অবজেক্ট নিয়ে বসে, অবজেক্ট ছাড়া ওরা বসবে না, ওরা সেন্টেন্স শেষ করবে না, একটা অবজেক্ট নিয়েই পরে সেন্টেন্স শেষ করবে এবং সেটা ফুলফিল একটা অর্থ তোমাকে দিবে। তো উই আর ডান উইথ ট্রানজিটিভ ভার্ব। তাহলে বুক হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট ছিল, রিড হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব হচ্ছে। এখন তাহলে ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে যদি আমি কথা বলি,
এটা ট্রানজিটিভ ভার্বের পুরো উল্টা। ট্রানজিটিভ ভার্ব আমরা যা পড়লাম, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে ওটার উল্টা একটা অংশ। কিভাবে উল্টা অংশ? ট্রানজিটিভ ভার্ব যেমন অবজেক্ট ছাড়া বসতেই পারবে না, ওর অবজেক্ট নিয়ে অলওয়েজ বসবে। আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে না, ওরা একাই একশো। ওরা একা বসা মানে ফুল অর্থ ওদের ডান। এখানে ওদের আর কোনো হেল্প লাগবে না, কারোর হেল্প লাগবে না। তাহলে ডু নট রিকোয়ার আ ডাইরেক্ট অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। তাহলে তুমি দেখো ডু নট রিকোয়ার, প্রয়োজন নেই একটা অবজেক্টের, ডাইরেক্ট একটা অবজেক্টের টু কমপ্লিট দেয়ার মিনিং, তাদের অর্থ পরিপূর্ণ করার জন্য কোনো অবজেক্টের আমাদের এখানে প্রয়োজন পড়ে না। যার কারণে এটার বা এই ভার্ব গুলোর নাম দেওয়া হয়েছে ইনট্রানজিটিভ ভার্বস। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখে আরেকটু ইজি লাগবে। শি লাভড, সে হেসেছিল। শি লাভ, সে হেসেছিল। তাহলে লাভড হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। কেন এটা ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে? তুমি যখন বলো সে হেসেছিল, দ্যাটস ইট, তোমার সেন্টেন্স কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু আর তুমি বলবা না কিভাবে হাসছে, ওই দাঁড়ায় হাসছে, কি করছে না করছে, এত কোশ্চেন কিন্তু আমার হাসে না, আসে না। তাহলে একটা ধরো কোন একটা সেন্টেন্স তুমি এর আগে বসাইছো, কোন একটা কারণ বলেছো, তারপর বলো শি লাভড। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব গুলোতে কি হয়ে যাচ্ছে, আমাদের অবজেক্টের প্রয়োজন পড়ে না। শুধু যে লাভ তা না, তুমি যখন বলবে আই রান, আমি দৌড়াই, দ্যাটস ইট, তুমি দৌড়াও। এখন কিভাবে দৌড়াও, কি করো না করো, কোন রাস্তায় দৌড়াও, এটা কিন্তু এখন আর এই ভার্বের দরকার নেই। তোমার অবজেক্টের হেল্প ছাড়া এই রান হচ্ছে তোমার পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। তারপর স্লিপ, স্লিপের সাথে তো তোমার আর কোনো কানেকশনের দরকারই নেই, তুমি ঘুমাও মানে ঘুমাও, শেষ, ডান। তারপর এই যে লাভ ওয়ার্ডটা পেলাম। আরেকটা আছে ক্রাই, কান্না করতেছে, দ্যাটস ইট। এখন চোখ দিয়ে তোমার বেশি পানি পড়তেছে, কম পানি পড়তেছে, কিভাবে কই বসে কি করতেছো, এগুলো তোমার নো নিড। বাট ট্রানজিটিভ ভার্বে খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বে তোমার অবজেক্ট ছাড়া এখানে কোনো কথা তুমি বলতে পারতেছো না। যেমন রিড, রিডের সাথে অবশ্যই একটা কিছু না কিছু লাগবে, কারণ রিড একা একা হয় না। রিড করার জন্য তোমার একটা বই, খাতা বা কিছু না কিছু একটা টপিক লাগে বা একটা জিনিস লাগে। বাট ইনট্রানজিটিভ ভার্ব গুলোতে তোমার অবজেক্ট বা কোনো কিছু হেল্প লাগে না, ওরা একা মানে একাই, ফুল অর্থ ওদের দিয়ে হয়ে যায়। তারপর ধরো আমি আরো কয়েকটা এক্সাম্পল বলি ট্রানজিটিভ ভার্বের। যেমন আই ওপেন, আমি খুললাম। এখন কি খুললাম এটা তোমার সবার আগে মাথায় আসবে। তুমি দরজা খুলতে পারো, বই খুলতে পারো, ড্রয়ার খুলতে পারো, ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস খুলতে পারো। তো তোমার এক্সাক্ট করে বলতে হবে যে আসলে কি খুলেছো তুমি। তারপর ধরো রাইট, রিড, রাইট। রাইটও কিন্তু তোমার লিখতে হবে। কি লিখতেছো, ওটা কিন্তু একটা কোশ্চেন আসে। তুমি বাংলা পরীক্ষার মধ্যে কিছু একটা লিখছো, ইংলিশ পরীক্ষা লিখছো, ম্যাথ পরীক্ষা লিখছো। তারপর হচ্ছে গিভ, তুমি অনেক কিছু দিতে পারো। গিভের সাথে তোমার অনেকগুলো অবজেক্ট আসতে পারে, যার কারণে এক্সাক্ট করে এখানে একটা অবজেক্ট তোমার মেনশন করতে হবে যে আই গিভ হিম আ প্রেজেন্ট, আমি তাকে একটা উপহার দিয়েছিলাম, প্রেজেন্ট দিয়েছিলাম। তাহলে এগুলোই হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। সবার কাছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার হয়েছে? অল ক্লিয়ার? তাহলে আমি পরেরটাতে চলে যাই। এখন চলে যাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব। এটা তোমার সরাসরি যে বলে যে ভার্বের কত প্রকারের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব, ওরকম এটাকে ভাগ করে ধরো ভার্ব দুই প্রকার, ওই দুই প্রকারের ভিতরে আবার অক্সিলিয়ারি ভার্ব থাকে, এভাবে এটা ভাগ করা হয়। তো সরাসরি এরকম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এর মতো আসবে না। তাহলে অক্সিলিয়ারি ভার্ব জিনিসটা তোমাদের অলরেডি চেনা, সবগুলো ভার্ব তোমরা চিনো অক্সিলিয়ারি ভার্বের, কিন্তু ওই যে আলাদা করে যেহেতু পড়া হয়নি, এই জন্য হয়তো আইডেন্টিফিকেশনে এখনো তোমাদের অচেনা। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যার আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। কেন এটার নাম হেল্পিং ভার্ব? বিকজ দে হেল্প আদার ভার্বস বা মেইন ভার্বস। তুমি যেহেতু আগে অ্যাকশন ভার্ব পেয়েছো না, ট্রানজিটিভ ভার্ব পেয়েছো বা ইনট্রানজিটিভ ভার্ব পেয়েছো, এইসব ভার্বকে তোমার অক্সিলিয়ারি ভার্ব হেল্প করে। Helping verbs that work together with main verb to create verb phrases. তার মানে এসব ভার্ব, মেইন ভার্ব, এগুলোর সাথে একসাথে বসে দুইটা বা তিনটা ভার্ব একত্রে একটা ভার্ব ফ্রেজ গঠন করে। এখন ফ্রেজ জিনিসটা কি, যখন একটার বেশি ওয়ার্ড থাকে, ধরো দুইটা তিনটা ওয়ার্ড মিলে
একটা অর্থ প্রকাশ করেছে তখনই সেটাকে ফ্রেজ বলা হয়। যেহেতু ভার্ব, এখানে তোমার দুইটা ভার্ব একসাথে হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব, যার কারণে এদের নাম কি দেওয়া হয়েছে, পরবর্তীতে ভার্ব ফ্রেজ দেওয়া হয়েছে একটার বেশি ওয়ার্ড। এবং দে কনভে ভেরিয়াস টেন্স, মুডস এন্ড ভয়েসেস। তাহলে অক্সিলারি ভার্বে তোমার কাজটা কি হচ্ছে, একে তো ওরা অ্যাকশন ভার্ব বলো, ট্রানজিটিভ ভার্ব বলো, ইনট্রানজিটিভ ভার্ব মানে যে কোনো ভার্বের সাথে ওরা বসতে পারে, মেইন যেসব ভার্ব থাকে। এখন বসে ওদের কাজ কি, ওরা হয়তো ওই ভার্বটা টেন্স চেঞ্জ করে দিবে। একটা টেন্সে আছে, তুমি যদি তার সামনে অক্সিলারি ভার্ব নিয়ে আসো, এটা পুরো অন্য একটা টেন্স হয়ে যাবে। তারপর ধরো কোনো একটা ভয়েসে আছে, তুমি যদি এটার সামনে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসো, তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যাবে, সেটা প্যাসিভই করতে পারো, অথবা পুরো মুডটা চেঞ্জ করে দিচ্ছে একটা সেন্টেন্সে। এখন তোমার যদি এক্সাম্পল গুলো একটু ফোকাস করো, এক্সাম্পলে দেখো বি ওয়ার্ড আছে, এই বি ওয়ার্ডের আন্ডার অনেকগুলো পার্ট, এবং এগুলোকে বি ভার্ব বলে ডাকা হয়। অক্সিলারি ভার্ব তো ঠিক আছে, বাট এগুলো আমি আলাদা করে বি ভার্বের মধ্যে রেখে দিব। তাহলে কি কি আছে বি ভার্বের মধ্যে, এম, ইজ, আর সবগুলো চেনা না? তারপর ওয়াজ, ওয়্যার, এগুলো চেনা তোমাদের, তোমরা অলরেডি অনেক ইউজ করেছো। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব হিসেবে ব্যবহার করি। এখন তোমরা এটা একটু চিন্তা করতে পারো, আমি কিন্তু বলেছি হেল্পিং ভার্ব বলা হয় অক্সিলারি ভার্ব, কিন্তু এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বললাম, ওরা কিন্তু এমনি আবার একা একা বসে, ওরা হেল্পিং ভার্ব ছাড়া মেইন ভার্ব হিসেবে মাঝে মাঝে কাজ করে। তো কিছু কিছু ভার্ব এখানে পাবা যেগুলো তোমার মেইন ভার্বের সাথে সবসময় যে বসবে তা না, ওরা নিজেরাও মেইন ভার্ব হিসেবে থাকবে। যেমন আই অ্যাম এ বয় অথবা আই অ্যাম এ গার্ল। তাহলে এই অ্যাম এর সাথে অন্য কোনো ভার্ব আসছে না, অ্যাম একাই একশো এখানে। আমি হই একজন মেয়ে, শেষ। আমি হই একজন ছেলে, ডান। এখানে তোমার কোনো ভার্ব আসেনি, অন্য কোনো ভার্ব আসেনি, জাস্ট ও বসছে, বসে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, বাট মেইন ভার্ব হিসেবেও থাকতেছে। এখানে আলাদা করে আমার কোনো ভার্বের হেল্প দরকার হয়নি। তাহলে এম, ইজ, আর, আরেকটা ওয়াজ ওয়ার কখন বসে, পাস্ট টেন্সে বসে। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি যখন বলতেছি আই ওয়াজ, আমি ছিলাম একটা স্টুডেন্ট, তাহলে এই ওয়াজ বা ওয়্যারও আমাদের কি হয়ে যাচ্ছে, অক্সিলারি ভার্ব, বাট দেন এটি মেইন ভার্ব হিসেবে বসতেছে। তারপর হচ্ছে কখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বসাতে পারি বা কাজ করতে পারে ওরা, যখন আমি বলছি আই অ্যাম ইটিং রাইস, আর এই যে অ্যাম বসিয়ে আমি ইট আনছি। ইট হচ্ছে আমাদের কিন্তু মেইন ভার্ব, খাই, খাওয়া একটা অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। তাহলে ইটের সাথে আমি যখন অ্যাম নিয়ে আসতেছি, এই অ্যামটা তখন হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা ধরতে পেরেছি কখন অক্সিলারি ভার্ব হবে, যখন হচ্ছে মেইন ভার্বের আগে অ্যামিজার বা ওয়াজ ভার্ব পাবো। তার আগে আমরা একটু টেন্সের ব্যাপারে জিজ্ঞেস করি। টেন্স কয় প্রকার জানো? টেন্স, হাউ মেনি পার্টস ইন দ্য টেন্স? প্রকার, থ্রি পার্টস, 8 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফিউচার টেন্স। এখন There প্রেজেন্ট are টেন্সের three মধ্যে, kinds of tense. হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার কিন্তু চারটা প্রকার আছে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে প্রেজেন্টের বা পাস্টেও বলো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারও সেম নাম। এখন তাহলে যে কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস বলতেছি, এই যে তিনটা টেন্স আমি বসাই একটা সেন্টেন্সে, এই তিনটা টেন্সের মধ্যে আমার অক্সিলারি ভার্ব লাগে। তার মানে ওদের কাজই হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে মেইন ভার্ব দিয়ে পরে ওরা সেন্টেন্স বা টেন্স মেক করতে পারবে, যার কারণে ওরা বলতেছে যে ইউজ করার জন্য বা টেন্স চেঞ্জ করার জন্য অক্সিলারি ভার্ব বসে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে ধরো এক্সাম্পল দেই, আই এম ইটিং রাইস, যেটা আমি এক্সাম্পল অলরেডি দিচ্ছিলাম, এটা আমার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম দেখো এখানে হেল্পিং ভার্বের হিসেবে বসে সাথে হচ্ছে ইটিং, ইটকে ইটিং করে দিয়েছে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সের জন্য। তারপর হচ্ছে তুমি যখন বলবে হি ওয়াজ অথবা ইউ ওয়্যার ইটিং রাইস, তাহলে যে ওয়াজ বলতে আমি পাস্ট কন্টিনিউয়াস করি, ইউ ওয়্যার ইটিং রাইস। তাহলে এটা গেল বির কাজ, কিভাবে টেন্সে বসে টেন্স চেঞ্জ করতেছে এবং অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। হ্যাভ, হ্যাজ, হ্যাডও তোমার সেম, ওরা মেইন ভার্ব হিসেবেও বসে, অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। মেইন ভার্ব কখন, যখন বলতেছে আই হ্যাভ এ ডল, বুঝে পজিশন বোঝানোর জন্য, আমার আছে, আই হ্যাভ এ ডল।
শি হ্যাজ এ ডল, হি হ্যাড এ বল। এইসব জায়গায় হচ্ছে তোমার অন্য কোনো ভার্ব বসেনি, ওরা একাই অর্থ প্রকাশ করছে, যার কারণে ওরা হয়ে গিয়েছে আমাদের মেইন ভার্ব। কিন্তু অক্সিলিয়ারি ভার্ব কখন হবে? যখন আমি বলবো আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ওরা অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে বসবে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। বা শি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। ইউ হ্যাড ইটেন রাইস, তুমি ভাত খেয়েছিলে। হ্যাড দেওয়াতে এটা আবার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব প্লাস হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। তারপর হচ্ছে ডু, আই ডু দা ওয়ার্ক। এখানে ডু কিন্তু তোমার মেইন ভার্ব হিসেবে বসছে, তাই না? আবার মাঝে মাঝে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবেও পেতে পারো। বাট ডু সচরাচর মেইন ভার্ব হিসেবে তুমি বেশিরভাগ জায়গায় ইউজ করতে পারবে। অক্সিলিয়ারি ভার্বের ইউজটা একটু কম তুলনামূলক ভাবে। যেগুলো তুমি অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড অনেক পরিমাণে পাচ্ছ, ডুটা অত পরিমাণে পাও না। তারপর হচ্ছে আমরা চলে যাই ক্যান, উইল, শ্যাল, মে। এবং এই চারটা ওয়ার্ড যে আমি বললাম, এই চারটা ওয়ার্ড মেইন ভার্ব ছাড়া বসতেই পারে না। তুমি ওদের একা কোনোভাবেই বসাতে পারবে না। আই ক্যান বলতেছো, আই ক্যানের সাথে তোমার একটা মেইন ভার্ব লাগবে। আই ক্যান ডু, আই ক্যান ইট, আই ক্যান রাইট, কিছু একটা তোমার লাগবে যে তুমি আসলে কি পারো। তো ওর জন্য একটা ভার্ব দরকার আমার। তারপর উইল, কি করবে? আই উইল গো, আই উইল ইট, আই উইল ট্রাই। তাহলে উইলের সাথে দেখো কোনো মেইন ভার্ব ছাড়া কিন্তু একা একা বসাতে পারছো না। তারপর শ্যাল, আই শ্যাল গো, আমার যাওয়া দরকার, আমি যাব। এটা শ্যালের ব্যবহারটা এখন কমে গেছে। আমরা আগে ফিউচার টেন্স বলতে যেটা বুঝতাম শ্যাল উইল, আই এর সাথে সবসময় শ্যাল হতো। কিন্তু এটা এখন মডার্ন যে ইংলিশ আছে, ওই ইংলিশের মধ্যে কি করেছে, শ্যালের ইউজটা একদম নাই করে দিয়েছে বলতে গেলে। তো আয়ের সাথে উইল হয়, বাকি সবকিছুর সাথে উইল হয়। তারপর মাঝে মাঝে বোঝানোর জন্য, যেহেতু একদম এটা গ্রামারের একটা টপিক, এর জন্য এটা মাঝে মাঝে নিয়ে আসা হয়, গ্রামারের মধ্যে রাখা হয় শেখানোর জন্য। আই শ্যাল গো, আমি যাব। এবং এই শ্যাল ওয়ার্ডটা তুমি মেইন ভার্ব ছাড়া বসাতে পারবে না। এটা ফিউচার টেন্সের জন্যই হোক বা অন্য কিছুর জন্যই হোক, বেশিরভাগ এটা ফিউচার টেন্সের জন্যই ধরা হয়। তাহলে শ্যাল উইল, ফিউচার ইনডেফিনিট দেখো, ইনডেফিনিট টেন্সে তুমি এগুলো কি হিসেবে পাচ্ছ? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে পাচ্ছ। এন্ড লাস্ট হচ্ছে আমার মে ওয়ার্ডটা পাচ্ছি। আই মে কাম, আমি আসতে পারি। আই মে কাম। তারপর হচ্ছে রেইন মে কাম, বৃষ্টি আসতে পারে। তাহলে মে ওয়ার্ডে তুমি হেল্পিং ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সবসময় পাবে। তাহলে উইয়ার ডান উইথ দ্য অক্সিলিয়ারি ভার্বস। আমি মেইন ভার্ব কখন হচ্ছে, অক্সিলিয়ারি কখন হচ্ছে, দুটো নিয়ে আলোচনা করেছি। কার কোনো প্রবলেম আছে? এই চারটা ভার্বের মধ্যে মিশ্রগুলো নিয়ে কথা বললাম, এনি প্রবলেম? ওকে, তাহলে আমি চলে যাচ্ছি পরের ভার্বটা। এখন তোমার এই মডেল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কিছুটা কানেকশন আছে। কি কানেকশন, এটা পড়লে বুঝতে পারবো। মডেল অক্সিলিয়ারিও বলা হয় ওদের, শুধু যে মডেল ভার্ব বলতে তা না, মডেল অক্সিলিয়ারি নামেও ওদের ডাকতে পারো। তাহলে মডেল ভার্বস এর মধ্যে কি কি করা হয়? এক্সপ্রেস, পসিবিলিটি, নেসেসিটি, পারমিশন অর অ্যাবিলিটি। এই চারটা অর্থ প্রকাশ করার জন্য বেসিক্যালি মডেল অক্সিলারি গুলো নিয়ে আসা হয়। পসিবিলিটি মানে কি, সম্ভাবনা, যে হতে পারে। নেসেসিটি, এটা দরকার, তোমার আসলে এটা করা দরকার। ইউ শুড। পসিবিলিটি, ইট ক্যান, হতে পারে। ইট মে, হতে পারে। পারমিশন, মে, ইউ মে গো, তুমি যেতে পারো, তুমি পারমিশন দিচ্ছ। অ্যাবিলিটি, অ্যাবিলিটি হচ্ছে আই ক্যান, আমি এটা পারি। আই ক্যান ডু। ওকে, তাহলে এই যে চারটা অর্থ প্রকাশ করবে মডেল ভার্ব। তাহলে কি কি পাচ্ছি? আমি কেন বললাম কানেকশন আছে অক্সিলারি ভার্বের সাথে? এই যে এখানে দেখো ক্যান পাচ্ছি। ক্যান এটা যেমন মডেল অক্সিলারির মধ্যে বসাতে পারতেছি, আবার শুধু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে আমরা পেতে পারবো। ক্যান, কুড, কুডটা হয় পাস্ট টেন্সের জন্য। আই কুড ডু, আমি পারতাম। নট আমি পারি, আমি পারতাম। মে, ইউ মে গো, তুমি যেতে পারো, তোমাকে পারমিশন দেওয়া হচ্ছে। হি মাইট কাম, সে আসতে পারে। এটা মানে ধারণা করা হচ্ছে যে হ্যাঁ ওনা আসতে পারে, পসিবিলিটি আছে একটা, বাট শিওর না। শ্যাল, শ্যাল আমরা কই পেয়েছিলাম? ওই যে ইয়ার জন্য, ফিউচার ইনডিফিনিটের জন্য, যে আই শ্যাল কাম, আমি আসবো। এটা আবার মডেল অক্সিলারিও নাম দেওয়া হয়েছে। শুড, উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার এটা করা উচিত। ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক। তারপর উইল, আই
উইল গো দেয়ার, আমি সেখানে যাব। এটাও ফিউচার ইনডেফিনিটের মধ্যে বসতেছে। উড, হি উড কাম, সে হয়তো আসবে। বা হি উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার এটা উচিত ছিল। বা সে করেছিল। এটা এক সময় এক এক অর্থ প্রকাশ করে। মাস্ট, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার অবশ্যই তোমার হোমওয়ার্ক কমপ্লিট করা উচিত বা শেষ করা উচিত। তাহলে মাস্ট কি তোমাকে জোর দিচ্ছে বা তোমাকে প্রয়োজন বুঝাচ্ছে, হ্যাঁ এটা করতে হবে, তোমার নেসেসিটি দরকার আছে। আই অট টু ডু মাই ক্লাস, আমার ক্লাস করতেই হবে। বা তুমি করবাই, এরকম বোঝাচ্ছ অট টু দিয়ে। মানে এইসব মডেল ভার্বস বা মডেল অক্সিলারি ভার্বস তোমার মেইন ভার্ব ছাড়া কখনোই বসে না, আর সবসময় একটা মেইন ভার্বের সাথে বসবে এবং এই যে চারটা অর্থ প্রকাশ করবে। তাহলে মডেল অক্সিলারি অনেক ইজি ছিল। তুমি যদি এই ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলো, তাহলে লেখার সময় আর চিন্তা করতে হবে না, বের করতে হবে না যে এটা কোনটা মডেল মডেল অক্সিলারি এখান থেকে। এখন আমি পরের দুইটা ভার্ব পড়াচ্ছি। ওই যে বললাম না যে ভার্ব অনেক সময় দুই প্রকার হয়, তিন প্রকার হয়। এইটা হচ্ছে ভার্বের প্রকারের মধ্যে পড়বে। রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো একদম মেইন মেইন ভার্বের মধ্যে ফেলা হয় যে এগুলো দিয়েই তুমি সেন্টেন্স লিখতে পারবে। বাট ওই যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, এগুলো তোমার আবার মেইন যে প্রকার দেওয়া হয়, টাইপস দেওয়া হয়, ওগুলোর ভিতরে থাকে। মানে টাইপস এর টাইপস হয় ওরা, ডিপেন্ড। তুমি বইয়ের মধ্যে পেতেও পারো, আবার অনেক সময় দেখা যায় যে আরেকটু বড় হলে বড় ক্লাসে বই থাকে। তাহলে আমরা চলে যাচ্ছি রেগুলার ভার্ব। রেগুলার আর ইরেগুলার ভার্বটা ইজি, তুলনামূলক অনেকটাই। Follow standard patterns, performing the past tense and past participle by adding ed to the base form. আমি একদম ইজিতে বলি। তুমি ওই যে আমরা ভার্ব চেঞ্জ করি না, ডি আর ইডি দিয়ে পাস্ট টেন্স করার জন্য, যে আই ওয়াক, আই ওয়াক থেকে আই ওয়াকড, ইডি করেছি, আমি হেঁটেছিলাম। তাহলে এই যে ডি আর ইডি দিয়ে আমি ভার্ব চেঞ্জ করে একটা রুল ফলো করি, এই রুল ফলো করা ভার্ব গুলি হচ্ছে আমার রেগুলার ভার্ব। রুল ফলো করা ভার্বই হচ্ছে আমার রেগুলার ভার্বস। আর ইরেগুলার ভার্বস কোনগুলো? যেখানে তোমার কোনো রুলস, কোনো প্যাটার্ন কিচ্ছু ফলো করে না, ওরা ওদের মন মর্জি মতো পাস্ট টেন্স হয়, মন মর্জি মতো পাস্ট পার্টিসিপল টেন্স হয়। ডি ইডি কোনো রুলস ওরা এখানে ফলো করছে না। তাহলে রেগুলার আর ইরেগুলার ভার্বটা ইজি না? একটা রেগুলার ভার্ব হচ্ছে তোমার নিয়ম বা ফিক্সড রুল, যেটা আছে আমাদের, যে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করার জন্য ভার্বের শেষে আমরা ডি অথবা ইডি নিয়ে আসি, এটা ফলো করি, তখন সেগুলো রেগুলার। আর ইরেগুলার কোনগুলো? যখন এই রুলটা ওরা ফলো করে না, ওরা নিজেদের ইচ্ছা মতো পুরো প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, আবার প্রেজেন্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখো, ইজি লাগবে। ওয়াক, আমি অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি। ওয়াকের সাথে কিন্তু আমরা ইডি এনে পাস্ট টেন্স করতেছি, তাই না? আবার ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল সেম, আই ওয়াকড বা আই হ্যাভ ওয়াকড, ওয়াক ওয়াক ওয়াকড। তাহলে এগুলো সবই হচ্ছে তোমার একটা রুল ফলো করতেছে, ইডি রুলটা ফলো করছে, যার কারণে এটাকে আমি রেগুলার ভার্বের মধ্যে ফেলতে পেরেছি। বাট ডু নট ফলো দ্য রেগুলার প্যাটার্ন পারফর্মিং দ্য পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এখানে তোমার বলে দিয়েছে যে ডু নট ফলো, ওরা ফলো করে না দ্য রেগুলার প্যাটার্ন, আমাদের যে সচরাচর নিয়মটা আছে, ফর ফর্মিং দ্য পাস্ট টেন্স, পাস্ট টেন্স তৈরি করার জন্য এবং পাস্ট পার্টিসিপল টেন্স তৈরি করার জন্য। এক্সাম্পল কি দিয়েছে? গো, গো হচ্ছে আমাদের মেইন ভার্ব, যাওয়া বেস ফর্ম। এখন গো কে যদি আমি পাস্ট টেন্স করি, সেটা হবে ওয়েন্ট, গিয়েছিল। গো ওয়েন্ট, এখানে ডিডি কোনো কিছু আসছে কিচ্ছু না, ওই গো বানান জি আর ও, আর তুই ওয়েন্ট বানান ডাব্লিউ ই এন টি, কোনো কানেকশন নাই। তাহলে এটা ইরেগুলার ভার্ব। তারপর আবার পাস্ট পার্টিসিপল কি করলাম? গন, ইডি তো আসেই নাই, এন আর ই আসছে পাস্ট পার্টিসিপল করার জন্য, তাহলে কোনো রুলস ফলো করেনি। তাহলে গো ওয়েন্ট গন, গো ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব। ওকে, তাহলে উই আর ডান উইথ দ্য ভার্ব পার্ট। এখন আশা করতেছি মোটামুটি সবাই বুঝেছো, না বুঝলে নো প্রবলেম, আই এম হিয়ার। আমি তোমাদের যে টপিক গুলো ঝামেলা হবে আবার বুঝিয়ে দিই। তোমরা যেটা করবে, সবাই পেন এন্ড পেপার নিয়ে রেডি হও। ইউ হ্যাভ টু রাইট দ্য এক্সাম্পলস অফ দ্য ভার্বস। যে এখানে যে ব্রেকেটের মধ্যে এক্সাম্পল গুলো আছে না, সবগুলো ভার্বের দেখো ব্রেকেট দিয়ে এক্সাম্পল শুরু করেছে, শেষ করেছে। এই পার্টটা শুধু লিখবে, ভার্বের নামগুলো লিখে পাশে পাশে এগুলো লিখে যাবে। যেমন ফার্স্টে লিখবে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব লিখে এরকম দুটো ফোঁটা দিবে, কোলন দিবে, বেসিক্যালি এগুলোর নাম হচ্ছে কোলন। কোলন দিয়ে তুমি যে রান, ইট, থিঙ্ক, রাইট, ডান্স অ্যান্ড
জাম্প, এই ওয়ার্ড গুলো লিখে যাবে সাথে সাথে। মেইনলি যতগুলো ভার্বের এক্সাম্পল আছে এক্সাম্পল লিখবে, ডেফিনেশন লিখতে হবে না। ক্লিয়ার? কি করতে হবে মিস দেখো, তাও দাগ দিয়ে দিচ্ছি কোনটুক লিখতে হবে। যেগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো লিখুন।
Is done. Okay, Abir is done. Let's go to the next part now. যেটা আমি বললাম যে বারবার বারবার তোমার অনেক সময় অনেক টাইপ থাকে একটা বইয়ের মধ্যে। এখন এটা হচ্ছে তোমার অনেকগুলো বই থাকবে, দিস টাইপস। তোমার ডিপেন্ড করতেছে তোমার বইয়ের উপর। এখন তোমার বাসায় যেটা আরেকটা কাজ থাকে পড়া শেখার পাশাপাশি, এই ভার্ব কয় প্রকার বা ভার্বের যে চ্যাপ্টারটা তোমার গ্রামার বইয়ে আছে ওইটা একটু চেক করবে। চেক করে দেখবে যে তোমার কোন কোন পার্ট নিয়ে কথা বলা হয়েছে তোমার বইয়ে। ওকে, তারপর নেক্সট ক্লাসে এটা আমাকে একটু জানাবে যে মিস আমার হচ্ছে ভার্বের এই প্রকারগুলো নিয়ে আমার বইয়ে কথা বলা আছে বা ডিটেলস দেওয়া আছে। তাহলে আমি এটা একটু জাস্ট তোমাকে আইডিয়া দিচ্ছি। তাহলে ভার্ব মেইনলি টু টাইপস হয়, একটা তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পেলাম, আরেকটা পেলাম রেগুলার ইরেগুলার। আবার এইখানে দেখো টু টাইপস কি, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বে তোমার দুইটা প্রকার আমি করতে পারি, সামটাইমস থ্রি টাইপসও লেখা থাকে কোনো কোনো জায়গায়। এখন টু টাইপস কি কি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অলরেডি তুমি জানো, যেটা আমরা পড়ে আসছি একটু আগে। আর নন ফাইনাইট ভার্ব গুলো কি কি, ইনফিনিটিভ, জিরান, আর হচ্ছে পার্টিসিপল। তাহলে ফাইনাইট ভার্বকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, আবার নন ফাইনাইট ভার্বকেও তিন ভাগে ভাগ করতে পারি। এরকম অনেক ডিটেলস এর ভিতরে আরো হচ্ছে টাইপস বের করা যায়। তুমি হচ্ছে বইটা আপাতত পড়ে আসো, তোমার বই একটু চেক করে আসো, এসে তারপর দেখা যাক আরো এক্সট্রা কি কি পড়ানো লাগবে। আর মেইন পড়া হচ্ছে তোমার দিস ওয়ান, দিস টাইপস অফ ভার্বস। এগুলো হচ্ছে তোমার নেক্সট ক্লাসে পড়া। এখন আমার হচ্ছে মাই ফ্যামিলি তোমাকে পড়া দিয়েছিলাম লাস্ট ক্লাসে, তাই না আবির? একটু রিভিশন দাও। আই উইল টেক এ প্রেজেন্টেশন অন দিস টপিক। 1 মিনিট, জাস্ট একটু চোখ বুলাও, ইজি টপিক। মিস বলো। আমি আমার মতো হ্যাঁ, লিখলে তুমি তোমার মতো বলতে পারবে, এটা যে হুবহু বলতে হবে তা না। হবে, মানে বানালে হবে। ওকে, ক্যান ইউ ডু ইট নাও? আমরা স্টার্ট করি তাহলে, যেহেতু আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। আবির, স্টার্ট। আবির, মিউট হয়ে যাচ্ছ, আনমিউট হও। কন্টিনিউ। My name is I. My name is Abir. I read in class 3 at Shadpur City College. My father is a banker. My mother, no, my father's name is Shubham. My mother's name is Mukti. My father is a banker. My mother is a teacher. I have a little brother. He is only ইজ অনলি কয় বছর ওর? 4 years old. ওকে, ইজ অনলি 4 years old। তারপর টক অ্যাবাউট ইউর ব্রাদার। তোমার ভাই কি অনেক দুষ্ট নাকি শান্ত This is শিষ্ট? the Miss. This is my academic. This is my academic part. ইউর টেলিং মি ফ্রম ইউর বুক, তোমার বই থেকে যেটা পড়েছো বা স্কুল থেকে যেটা দিয়েছে ওইটা? Yes, please. ইটস ওকে, ইউ ক্যান টেল মি। তারপর? Miss, this is the end. ওকে, তাহলে আমাদের ফিনিশিং কিভাবে দিতে হবে? দিস ইজ দ্য এন্ড অফ মাই টপিক বা দিস ইজ দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। ওকে, লাস্ট লাইন সবসময় প্রেজেন্টেশন এরকম যাবে। আচ্ছা, অ্যান্ড উই আর অলসো ডান উইথ আওয়ার টুডেস ক্লাস। যেগুলো যেগুলো পড়া দিলাম বাসা থেকে সুন্দর করে কমপ্লিট করে আসবে। আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই।